ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ। তবে ইরান কেন মুসলিম দেশের উপরে আক্রমণ করছে? চরমপন্থী দেশিয়া আপনাকে মারছে ইসরায়েল, কিন্তু আপনার তো কর্তব্য আপনি ইসরায়েলকে মারবেন, কিন্তু আপনি মুসলিমদেরকে মারবেন, এটি তো হতে পারে না। ইরান বলছে মুসলিমদের উপরে নয়, ওই মুসলিম দেশের ভিতরে যে আমেরিকান বিমান ঘাঁটিগুলো আছে তার উপরে আক্রমণ করছে। তবে ইরানের এই কথা যদি সত্যি হয়, একটা বড় প্রশ্ন উঠে আসে, এই মুসলিম দেশের ভিতরে আমেরিকান বিমান ঘাঁটি বানাবার কে অনুমতি দিয়েছে? Those are U.S. military bases, a huge presence. এই রহস্য জানতে গেলে আমাদেরকে একটু পেছনে যেতে হবে। প্রথম বিশ্বযুদ্ধ, এই প্রথম বিশ্বযুদ্ধে তখনকার সুপার পাওয়ার মুসলিম আম্পায়ার উসমানিয়া খিলাফত এই যুদ্ধে জঘন্য পরাজয় হয় শেষবারের মতো, আর উদয় হয় 1000 বছর পর একটি অমুসলিম সুপার পাওয়ার ব্রিটিশ আম্পায়ার। মুসলিমের দখলে যা কিছু ছিল সবকিছু ছিনিয়ে নেয় এই ব্রিটিশ। আরবদের সাথে চুক্তি করে আরবে ব্রিটিশ বিমান ঘাঁটি বানায়, আর ইতিহাসে প্রথমবার ব্রিটিশ সেনাবাহিনী পুরো আরব দুনিয়ায় ছড়িয়ে পড়ে। It had its own king, it had its own navy, it had its own army, but the British Empire was protecting it by occupying and controlling and extracting its resources. এইভাবে বেশ কিছু বছর চলতে থাকে। তারপর ব্রিটিশ আম্পায়ার ধীরে ধীরে ভাঙতে শুরু হয়, আর জার্মানের হিটলারের সাথে আর ব্রিটিশের সাথে যুদ্ধ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ আম্পায়ার জিতে তো গেল, কিন্তু এমন ক্ষতিগ্রস্ত হলো যে ওদের সাম্রাজ্যকে ধরে রাখতে পারলো না। আরবে যে বিমান ঘাঁটি ছিল খালি করতে বাধ্য হয়। তারপরে আরেকটি সুপার পাওয়ারের উদয় হয় আমেরিকা। We will make America great again. আমেরিকা এসে আরবে ছোট ছোট বিমান ঘাঁটি বানায়, আর আরবদেরকে বলে আমাদের এই বিমান ঘাঁটি তোমাদের তেলকে রক্ষা করার জন্য। কিন্তু আমেরিকার পরিকল্পনা ছিল, ব্রিটিশ যেমন আরবে বড় বড় বিমান ঘাঁটি বানিয়েছিল আর আরবের বাদশাদেরকে নিজের কন্ট্রোলে রাখতো, আমরাও ঠিক সেই মতো করব। কিন্তু এটা করা সহজ ছিল না, কারণ আমেরিকার সামনে এমন একটি বাদশা এলো আরবের, শাহ ফাইসাল। শাহ ফাইসাল এসে আমেরিকাকে হুকুম দিল, এখানে যত বিমান ঘাঁটি আছে যত সম্ভব হবে তাড়াতাড়ি খালি করো। বিমান ঘাঁটি ইনারি পিতার আদেশে বেনেছিল। শাহ ফাইসালের শাসনকালে পুরো আরব দুনিয়ায় একটি বিমান ঘাঁটি ছিল আমেরিকার, কিন্তু হঠাৎ কৌশল করে শাহ ফাইসালকে হত্যা করা হয়। আর শাহ ফাইসালের মৃত্যুর পরেই আরবের বাদশা মানে ওনার ভাই শাহ খালিদ। শাহ খালিদ শাহ ফাইসালের মতো ছিল না যে সুপার পাওয়ারের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো। আমেরিকা যদি চাইতো শাহ ফাইসালের মৃত্যুর পরেই ওদের যে পরিকল্পনা ছিল বড় বড় বিমান ঘাঁটি বানানো, তো বানাতে পারত, কিন্তু আমেরিকার একটি অভ্যাস কিছু করার আগে একটি বড় বাহানা বানানো, একটি ঘটনা ঘটানো এর অভ্যাস। কিছু সময় পর এই আমেরিকা যে বাহানার খোঁজে ছিল একটি বাহানা পেয়ে গেল। সেই বাহানার নাম হচ্ছে সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন বাদশাহ হবার পর আরবদের সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, আমেরিকার সাথেও ছিল। আর এদের সাথে ষড়যন্ত্র করে আয়াতুল্লাহ আলী খোমেনির উপর আক্রমণ চালায়। আর সাদ্দাম হোসেন ইরানের সাথে ভীষণ যুদ্ধে লিপ্ত হয়। আর এই যুদ্ধে সাদ্দাম হোসেনের ভীষণ আর্থিক সংকট দেখা দেয়, আর এই সমস্যা থেকে বাঁচার জন্য ছুটে যায় আরবে বন্ধুদের কাছে। সাদ্দাম হোসেন বলল, আমার এখন আর্থিক সমস্যা দেখা দিয়েছে, আপনারা আমাকে সাহায্য করুন। আরবের ওই বন্ধুরা দেখে খুশি হয়েছে। সাদ্দাম হোসেনকে প্রায় 60 বিলিয়ন আর্থিক সাহায্য করেছিলেন। এত সাহায্য নেবার পরেও 8 বছর পর সাদ্দাম হোসেন যুদ্ধে পরাজয় হয়। যুদ্ধ থেমে যাবার পর আরবের বাদশারা বলল, আমাদের কাছ থেকে যে ঋণ নিয়েছিলেন এখন আমাদেরকে শোধ করো। সাদ্দাম হোসেন বললেন, আমি ওই যুদ্ধ করেছিলাম তোমাদের মতে,
এখন তোমরা বলছো ঋণ শোধ করো। কিসের ঋণ? মানে সাদ্দাম হোসেন বললেন তোমাদেরকে আমি এক পয়সাও দেব না। এখান থেকে সাদ্দাম হোসেনের সাথে আরবদের সঙ্গে শত্রুতা শুরু হয়। সাদ্দাম হোসেনের এই কথা শুনেই আরবের বাদশারা রেগে গেলেন। কুয়েতের বাদশা আর সাদ্দাম হোসেনের অর্থনীতি খারাপ করার জন্য কুয়েত তেলের উৎপাদন বাড়িয়ে দেয়। এই কারণে সারা দুনিয়ায় তেলের দাম কমে যায়। এই দেখে সাদ্দাম হোসেন কুয়েতের উপরে আক্রমণ করার চিন্তা ভাবনা নেয়। কিন্তু একটি ভয় ছিল, সুপার পাওয়ার আমেরিকা। কারণ সাদ্দাম হোসেন ভেবেছিল আমি কুয়েতে আক্রমণ করলে আর আমেরিকা যদি কুয়েতকে বাঁচাবার জন্য সামনে আসে, পাল্টা আমার উপরে আক্রমণ হয়ে যাবে। এই কারণে সাদ্দাম হোসেন ইরাকে আমেরিকান রাষ্ট্রদূতের সাথে মিটিং করে আর মিটিং এ সরাসরি বলেন আমি খুব শিগগিরই কুয়েতে আক্রমণ করব। আমেরিকা বলল তোমাদের বাদশাদের ব্যাপার তোমরা বুঝে নাও, তোমাদের এই যুদ্ধে আমাদের কোনো সম্পর্ক নেই। তবে আমেরিকা সাদ্দাম হোসেনকে কুয়েতে আক্রমণ করার অনুমতি দিয়ে দেন। সঙ্গে সঙ্গে সাদ্দাম হোসেন ওনার সেনাবাহিনীকে আদেশ করলেন তোমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হও। ঠিক 30 বছর আগে রাতের অন্ধকারে সাদ্দাম হোসেন কুয়েতে আক্রমণ করে। কেবল 2 দিনের মধ্যে সাদ্দাম হোসেন পুরো কুয়েতকে দখলে নিয়ে নেয়। আর কুয়েতের তেলও সাদ্দাম হোসেনের দখলে আসে। আর এই কুয়েত থেকে রোজানা তেল উৎপাদন হতো বিলিয়ন ব্যারেল। এইভাবে 2 দিনের মধ্যে সাদ্দাম হোসেন ধনী এবং শক্তিশালী বাদশা বানেন। সাদ্দাম হোসেন আর ওনার ছেলে খুশিতে উল্লাস শুরু করে। কিন্তু সাদ্দাম হোসেন জানতেন না ওনার সাথে কি ঘটবে। সাদ্দাম হোসেন কুয়েত জয় করার আগে আমেরিকা অনুমতি দিয়েছিলেন, কিন্তু কুয়েত জয় করার পর ওই আমেরিকা স্টান্স বদলে নেয়। এখান থেকে শুরু হয় আমেরিকার গ্রেট কৌশল। আর আমেরিকা আরবের বাদশাদের সাথে সিক্রেটলি মিটিং শুরু করে। আর মিটিং এ বলতে থাকে তোমরা কি ভেবেছো সাদ্দাম হোসেন খালি কুয়েত দখল করেছে? সাদ্দাম হোসেন তোমাদেরকেও ছাড়বে না, এক এক করে তোমাদের শেষ করে দিয়ে সব দখল করে নেবে। আর স্যাটেলাইটের ফটো দেখিয়ে দেখিয়ে আমেরিকা বলতে লাগলেন এইভাবে সাদ্দাম হোসেন তোমাদের উপরে আক্রমণ করবে। এই দেখে আরবের বাদশারা ভয়েতে আমেরিকাকে বলে আমাদেরকে বাঁচান বলে আমেরিকার সামনে সিজদায় পড়ে যায়। আমেরিকার এসব কথাগুলো ছিল একদম ডাহা মিথ্যে কথা। এটা ছিল আমেরিকার একটি ষড়যন্ত্র, চক্রান্ত। আমেরিকা একটি শর্ত রাখলো, বললো আমি তোমাদেরকে বাঁচাতে পারি যদি তোমরা সামরিক বিমান ঘাঁটি বানাতে দাও, তবেই বাঁচাতে পারবো, নচেত বাঁচাতে পারবো না। আরবের বাদশা বলল ঠিক আছে আপনি সামরিক বিমান ঘাঁটি বানান। প্রথম আরবে আমেরিকা এই সামরিক বিমান ঘাঁটি বানান। এই দেখে ইউএই, বাহরেইন এনারাও অনুমতি দিলেন যে আমাদের এখানেও বানান। তো এইভাবে আমেরিকা বড় বড় সামরিক বিমান ঘাঁটি বানায়। এইখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আজ বর্তমান আমেরিকা প্রেসিডেন্টের উপর ইসরায়েলের প্রভাব আছে। ঠিক 30 বছর পূর্বে ওই ইসরায়েলের উপর আমেরিকার প্রভাব ছিল। মানে আরব দেশে যে আমেরিকান সামরিক বিমান ঘাঁটি শুধু আরবদের জন্য ছিল না, Those are U.S. military bases, a huge presence there. যে কোনো সময় ইসরায়েলকে সাহায্য করার জন্য ব্যবহার হতো। আর এই আরবে সেনা ঘাঁটি বানার পর সঙ্গে সঙ্গে আমেরিকা কুয়েতে আক্রমণ করে। Saddam Hussein আর কিছুদিনের মধ্যেই সাদ্দাম হোসেন কুয়েত ছেড়ে ইরাকে চলে গেলেন। কুয়েত আমেরিকার দখলে আসে। তারপরেই একটি বড় সামরিক বিমান ঘাঁটি বানায়। এখানে তো আমেরিকার বাহানা শেষ। সাদ্দাম হোসেন কুয়েত ছেড়ে ইরাকে চলে গেলেন, বিমান ঘাঁটি খালি করে চলে যাওয়া দরকার। কিন্তু এখান থেকে দুনিয়া বুঝতে পারলো আমেরিকার ষড়যন্ত্র। আমেরিকা আরবকে চক্রান্তে ফাঁসিয়ে দেয় আর হামেশার জন্য বড় বড় সামরিক বিমান ঘাঁটি বানিয়ে ফেলে। আর পূর্বের দিন থেকে আজ পর্যন্ত এই সামরিক বিমান ঘাঁটি বানিয়ে
শক্ত হয়ে বসে আছে। আর এখন আমেরিকার এই সামরিক বিমান ঘাঁটি থেকে ইরানের উপরে আক্রমণ চালায়। কিন্তু গত 35 বছর ধরে এই বিমান ঘাঁটিগুলো চুপ ছিল না। যখনই কোনো মুসলিম দেশ মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করে, এই সব বিমান ঘাঁটি থেকে সেই মুসলিম দেশের উপরে আক্রমণ করে শেষ করে দেওয়া হয়। যেমন আজ থেকে 25 বছর আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আক্রমণ হয়, A plane has crashed. আর আমেরিকা এই সব বিমান ঘাঁটি থেকে আফগানিস্তানের উপরে আক্রমণ চালায়। আর আফগানিস্তানের সরকারকে সরিয়ে দিয়ে ওই আফগানিস্তানে একটি সামরিক বিমান ঘাঁটি বানায়, যার নাম বাগরাম এয়ারবেস। আর এইখান থেকেই ওই আফগানিস্তানের উপরে 20 বছর আক্রমণ চালায়। আফগানিস্তানের পরেই ওই বাগরাম এয়ারবেস থেকে ইরাকের উপর আক্রমণ করে, লিবিয়ার গাদ্দাফির উপরে আক্রমণ করে, সিরিয়ার উপরে আক্রমণ করে। শুধু এটাই নয়, এই সব বিমান ঘাঁটি থেকে আমেরিকা ইসরায়েলকেও সাহায্য করত। তার একটি উদাহরণ, ইসরায়েল ফিলিস্তিনের গাজার উপর ভীষণ আক্রমণ করে। এই দেখে এমন সরকার ইসরায়েলকে হুঁশিয়ারি দেন, والتي استهدفت أهدافا عسكرية حساسة للعدو الإسرائيلي جنوب এই গাজার উপরে যে আক্রমণ করছো, এই আক্রমণ বন্ধ করো, না হলে আমার এলাকা থেকে তোমার একটি জাহাজকেও যেতে দেব না, আক্রমণ করে ধ্বংস করে দেব। এই আক্রমণে ইসরায়েলের আর্থিক সংকট দেখা দেয়। এই আর্থিক সংকট থেকে বাঁচাবার জন্য এই আমেরিকা আরব দেশের সামরিক বিমান ঘাঁটি থেকে ইরানের উপরে আমেরিকা আক্রমণ করে। এইভাবে আমেরিকা ইরানকে রুখে দিয়ে ইসরায়েলকে বাঁচায়। ইনশর্ট, আরব দুনিয়ার এইসব আমেরিকার সামরিক বিমান ঘাঁটি থেকে গত 40 বছর ধরে মুসলিম দুনিয়াকে ঘাড় ধরে চেপে রেখেছে। আর এই সব সেনা ঘাঁটির কারণে মুসলিম দুনিয়ার কোন দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। আর এই গত 40 বছরে কারো সাহস হয়নি। মুসলিম বিশ্বে একমাত্র ইরান এই আমেরিকা আর ইরানের উপরে আক্রমণ চালায়। আর এই আমেরিকা ইরানের উপরে প্রথম আক্রমণ করে এই দুবাইয়ের আল দাফরা সামরিক বিমান ঘাঁটি থেকে। এইভাবে কুয়েত এবং বেহরিন থেকেও আক্রমণ চালায়। আর ইউএইর বিমান ঘাঁটি থেকে আমেরিকা ইরানের একটি স্কুলে আক্রমণ করে। আর এই আক্রমণে 200 ছাত্রীকে শহীদ করে। এইসব আক্রমণের পর ইরান ওই আমেরিকার উপরে পাল্টা আক্রমণ চালায়। গত 40 বছরে কারো সাহস হয়নি। মুসলিম বিশ্বে একমাত্র ইরান ওই আমেরিকা ইসরায়েলের উপরে আক্রমণ চালায়। ইরান প্রথম আক্রমণ করেন কুয়েতের আল দাফরা সামরিক বিমান ঘাঁটিতে। এটা আরব দুনিয়ার সব থেকে বড় ওয়্যার হাউস। এখানে ট্রাক, ট্যাঙ্ক, মিসাইলস স্টোর করা হতো, এমনকি জাহাজ, হেলিকপ্টার ফিটিং করা হতো। ইরানের এই আক্রমণে আমেরিকান বিমান বাহিনী এই বিমান ঘাঁটি ছেড়ে হোটেল, বিল্ডিং এ গিয়ে লুকোয়। এরপর ইরান ইরাকে আমেরিকার সামরিক বিমান ঘাঁটিতে আক্রমণ চালায়। আর এই আক্রমণে আমেরিকান একটি রিফিউল জাহাজকে ধ্বংস করে। ইরান 3 নম্বর হামলা করেন কাতারে আমেরিকান সামরিক বিমান ঘাঁটিতে। এই আক্রমণে আমেরিকার সব থেকে বড় রেডারকে নষ্ট করে দেয়। আর এর মূল্য ছিল $1 বিলিয়ন। এরপরে ইরান সৌদি আরবে আমেরিকান সামরিক বিমান ঘাঁটিতে আক্রমণ করে। এই আক্রমণে আমেরিকার 5টি বিমানকে ধ্বংস করেন। আর এই দিনের শেষ আক্রমণ ইউএই আমেরিকান সামরিক বিমান ঘাঁটিতে। কিন্তু ইরান কেবল বিমান ঘাঁটি, অনেক বিল্ডিং, হোটেলেও আক্রমণ করেছে। এই কারণে ইরানের প্রেসিডেন্ট ক্ষমা স্বীকার করেন, কিন্তু তিনি এও বলেছেন
যে সমস্ত সাধারণ বিল্ডিং হোটেলে আক্রমণ, এই আক্রমণ ইরান করেনি, ইসরায়েল করেছে। কারণ যাতে করে শিয়া সুন্নির মধ্যে ঝগড়া লাগিয়ে মুসলমানকে বিভক্ত করার জন্য। আর খবর এসেছে আরবে মুসাদের কিছু এজেন্টকে গ্রেপ্তার করেছেন। captured 2 Mossad agents and they are planning bombing here. আর এই মুসাদের চক্রান্ত ছিল এই ইরান যে আক্রমণ চালাচ্ছে এরই মাঝখানে আরবে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ইরানের উপরে চাপানো। In Qatar and Saudi Arabia, authorities arrested Mossad agents planning on committing bombings in those countries. Now, that's weird. তবে ইরান বলেছেন আমরা সেই সব হোটেল বিল্ডিং এ আক্রমণ করছি যেখানে সিআইএ মুসাদের গুপ্ত অফিস Captured আছে। 2 Mossad agents and they are planning bombing here. Israel wants to hurt Iran and Qatar and UAE and Saudi and Bahrain and Oman and Kuwait. And they've succeeded.